দর্শক আমন্ত্রণ 24 ঘন্টায় যমুনা টেলিভিশন নিয়মিত আয়োজন আপনার সঙ্গে থাকছে মাহফুজ মিশা। আপনারা জানেন রবি থেকে বৃহস্পতি রাত 11টা যমুনা টেলিভিশন স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান আমরা কথা বলি রাজনীতির নানা বিষয় নিয়ে। আপনারা জানেন যে গতকাল থেকে খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেটি কুয়েট নামে পরিচিত, সেখানে ছাত্র রাজনীতি অথবা ছাত্র রাজনীতি থাকা না থাকা নিয়ে নতুন করে যে উত্তাপ, তার পরিপ্রেক্ষিতে নতুন করে আলোচনায় এসেছে ছাত্র রাজনীতি। 52 থেকে 69, 71, 90, 2007, এমনকি সবশেষ 2024 বাংলাদেশের যাবতীয় রাজনৈতিক ঘটনা প্রবাহ, উত্থান পতনের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত আমাদের শিক্ষার্থীরা, আমাদের ছাত্ররা এবং তার সঙ্গে জড়িত ছাত্র রাজনীতি। ফলে সেই ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না, অথবা ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতির ফরম্যাট বা ধরন কি হবে, ছাত্র সংসদ থাকবে কি থাকবে না, সেই সব বিষয়ে নতুন করে মূল্যায়নের আলাপ আলোচনা চলছে সর্বত্র। আমরা সেসব নিয়ে কথা বলতে চাই। আলোচনার শিরোনাম নির্ধারণ করেছি ছাত্র রাজনীতি থাকবে। তো আমার সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে আছেন অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি এবং শাহবাগ পশ্চিম থানার জামাত ইসলামীর বর্তমান আমির। আপনাকে স্বাগত মাহফুজ ভাই আমাদের সময় দেওয়ার জন্য। আমার সঙ্গে আছেন ব্যারিস্টার সৈয়দ ইজাজ কবির। ইজাজ ভাই মানবাধিকার বিষয়ক সম্পাদক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। আপনাকেও ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। এবং আছেন জাতীয় নাগরিক কমিটির সহমুখপাত্র তাহসিন রিয়াজ। তাহসিন রিয়াজ, কৃতজ্ঞতা আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমি একটু মাহফুজ ভাই আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। ধরেন কুয়েটে যেটা হলো, সেটার ভিডিও ফুটেজ রয়েছে, সেটার নানান ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে। একটা প্রত্যয় নিয়ে খুবই আলোচনা হয়, সেটা হচ্ছে সাধারণ ছাত্র। এই সাধারণ ছাত্র আসলে কারা? আমরা জানি যে এখন ক্রিয়াশীল, ধরেন অ্যাটলিস্ট কুয়েটে, যদিও কুয়েটকে আমরা রাজনীতি মুক্ত ক্যাম্পাস বলি, কিন্তু সেখানে আপনার সাবেক যে ছাত্র সংগঠনটির সঙ্গে আপনি ছিলেন, তাদের সদস্য বলি, সমর্থক বলি, শুভাকাঙ্ক্ষী বলি, তারা আছে। আমাদের এই জুলাই আগস্টের ঘটনার পরে সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রকাশ্য কমিটি আছে। ছাত্র দলের প্রকাশ্য কমিটি না থাকলেও তাদেরও সংগঠন তো ছিল, বা খুলনার মতো একটি জায়গায় থাকারই কথা। এই তিনটার বাইরে আসলে সাধারণ ছাত্র আসলে কারা? নাকি এই সাধারণ ছাত্র বলতে যাদেরকে বোঝানো হয়, বিশেষ করে আওয়ামী লীগের টানা 3 মেয়াদ বা 4 মেয়াদ ক্ষমতায় থাকাকালে সেখানে সাধারণ ছাত্রের ব্যানারে ছাত্র শিবির একটা শেল্টার নিত, তার মানে কি অনেকেই মনে করেন সাধারণ ছাত্র মানে মূলত ছাত্র শিবিরের নেতা কর্মী শুভাকাঙ্ক্ষীরাই? জি, ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে যমুনা টেলিভিশনের যারা শ্রোতামণ্ডলী, দেশের বাইরে যারা আমাদেরকে দেখছেন, আজকের একটা টক শো শুনছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই টক শোতে আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য। বর্তমান প্রেক্ষাপটে যে আলোচিত বিষয়টি আপনি সামনে নিয়ে এসেছেন, বিশেষ করে গতকালকের যে ঘটনা, বিশেষ করে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেটা আমরা কুয়েট নামে পরিচিত, আমরা যেটা জানি সবাই। তো সেই প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি যে দীর্ঘদিন পরে, বিশেষ করে 5ই আগস্টের পরে বাংলাদেশে ছাত্র রাজনীতি, বাংলাদেশে নতুন ধারার রাজনীতি, বাংলাদেশে সহনশীল রাজনীতির যে একটা প্রবাহ চলছিল, একটা নবধারা সূচনা হয়েছিল, সেটাতে একটু ব্যত্যয় ঘটিয়েছে এবং ব্যত্যয় ঘটেছে, যেটা আসলে আমরা সবাই মর্মাহত, দুঃখিত, অনাকাঙ্ক্ষিত। যে ঘটনা আমরা দেখেছি, এটাতে আমরা প্রস্তুত ছিলাম না। নিশ্চয়ই আপনারাও প্রস্তুত ছিলেন না এত তাড়াতাড়ি এরকম কোনো পরিবেশ আমরা দেখব। তো আসলে যে প্রশ্নটা এসেছে, সাধারণ ছাত্র আসলে কারা? তো সাধারণ ছাত্র, এটা আপনি যাই বলেন যে ছাত্র শিবির বা হচ্ছে যে ছাত্র দল বা এখন নিষিদ্ধ ঘোষিত যে ছাত্র সংগঠন ছাত্রলীগ বা এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এদের বাইরেও কিন্তু বাংলাদেশে এই সাধারণ ছাত্র বলতে একটা বড় অংশ কিন্তু আছে। এটা আপনি কোনোভাবে অস্বীকার করতে পারবেন না। বাংলাদেশে আমরা যদি বলে যে আছে, মানে তাদের উপস্থিতি নিয়ে প্রশ্ন, কিন্তু তারা কি সংগঠিত, তারা কি গন্ডগোল করে, তারা কি মারামারি করতে পারে? না, তারা গন্ডগোল করে কিনা বা মারামারি করে কিনা, মারামারি করেছে কিনা বা কি, তাদের তো একটা ভয়েস থাকতে পারে, তাদের তো একটা দাবি থাকতে পারে, তাদের একটা চাওয়া পাওয়া থাকতে পারে। তারা তাদের ক্যাম্পাসে একটা ভালো পরিবেশ, শিক্ষার পরিবেশ, শিক্ষা এবং গবেষণামূলক পরিবেশ, এটা তো তারা চাইতেই পারে।
এটা তো আমি আপনি কেউ আমরা এটাকে অস্বীকার করতে যেটা হলো পারবো না। মানে কুয়েটে যেটা হলো জাতীয়তাবাদী ছাত্র দল একটা পুরনো সংগঠন, তারা সদস্য সংগ্রহ করছে। সদস্য সংগ্রহ করলে কি সমস্যা? ছাত্র শিবিরের সদস্য রয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য রয়েছে, বাম ছাত্র সংগঠনগুলোর সদস্য রয়েছে, সেখানে ছাত্রদল সদস্য সংগ্রহ করলে সেটা নিয়ে এত বড় ইস্যু কেন হবে? না, এখন বিষয়টা তো একটা দিক থেকে ঠেলে দিলে হবে না। কারণ হচ্ছে যে এখানে এক একটা বিশ্ববিদ্যালয়ের এক একটা রাজনীতির এক একটা গঠনতন্ত্র আছে বা কাঠামো আছে, সেখানকার একটা বিধিবিধান আছে, প্রবিধান আছে, সেগুলো আমাদেরকে অনুসরণ করতে হবে। আমি সব বাংলাদেশের সব জায়গায় তো একরকম, যেমন বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ, ঢাকা বিশ্ববিদ্যালয় আবার কিছুটা নিষিদ্ধ, কিছুটা সিদ্ধ, বিভিন্ন ইয়ার আছে, এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আছে। এখন কুয়েটে, আমাদের কুয়েটে যে ইয়াটা চলমান আছে, সেখানে ছাত্ররা ছাত্র রাজনীতি চাচ্ছে না, তারা সেখানে মানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাচ্ছে। তো সেই জায়গায় আমরা তো তাদেরকে জোর করে চাপিয়ে দিতে পারি না, আমরা তাদেরকে বলতে পারি, বোঝাতে পারি। সেটার জবাব তো আমি রামদা দিয়ে দিতে পারি না, সেটার জবাব তো আমি তাকে খুন করে দিতে পারি না, সেটার জবাব তো আমি তাকে মানে আহত করে রক্তাক্ত করে দিতে পারি না। সেটার জন্য আপনি তাদেরকে যদি সেখানে রাজনীতি না থাকে, এর বাইরে তো তার বাসা বাড়ি বা বিভিন্ন ম্যাচ, তার ক্যাম্পাসের বাইরে তো অনেক জায়গা আছে। আপনি নিশ্চয়ই এটা ছাত্র শিবিরের সাথে সেখানে কোনো সংঘর্ষ বা ছাত্র শিবির ওই ক্যাম্পাসে সক্রিয় আছে সেরকম কোনো প্রমাণ তো আপনি দিতে পারবেন না। সেখানে ছাত্র শিবির নিজস্ব নামে কোনো রাজনীতি করছে এটা তো আপনি বলতে পারবেন না। তো এখন যখন সেখানে ছাত্র রাজনীতি নিয়ে কথা না থাকার বিষয়ে ছাত্ররা দাবি তুলতেছে বা সেখানে সদস্য সংগ্রহ করার একটা বিষয় নিয়ে যে ঘটনাটি ঘটেছে, সেটা হয়তো হাতাহাতি পর্যন্ত হতে পারতো, সেটা ধাক্কাধাক্কি পর্যন্ত হতে পারতো, কিন্তু সেটা একেবারে রামদা চাপাতি বা সেই আগের 5 আগস্টের আগের ক্যাম্পাস রাজনীতি, তাহলে এত রক্ত, এত জীবন, এত দিয়ে আমরা কি শিখলাম? আমরা কি আসলে সেই ছাত্রলীগের যে নিষিদ্ধ রাজনীতি, যার কারণে ছাত্রলীগ 17 বছর ক্ষমতায় থাকার পর আওয়ামী লীগ আছে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, পরিত্যক্ত হয়েছে, মানুষ দ্বারা ঘৃণিত হচ্ছে, আমরা কি সেদিকে কি যাচ্ছি কেন? আমরা ভালো কিছু কেন অনুসরণ করছি? আপনি কি একটু থামাই ব্যারিস্টার ইজাজ কবির, আপনার কাছে সরাসরি প্রশ্ন হচ্ছে যে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ সেই ক্যাম্পাসে ছাত্র দলকে সদস্য সংগ্রহ করতে হচ্ছে কেন বা হলো কেন, এটি একটি জায়গায়। এবং আজকে জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি সেক্রেটারি মিলে ঢাকায় তারা যে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে প্রেস কনফারেন্স করেছে, সেখানে তারা একাধিকবার গুপ্ত সংগঠন বলছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে একটি গুপ্ত সংগঠন, আমরা ধরে নিচ্ছি এই গুপ্ত সংগঠন বলতে তারা ইসলামী ছাত্র শিবিরকে হয়তো মিন করছেন, যদি ভুল না বলে, আপনি কারেকশন করতে পারেন। ফলে সেই গুপ্ত সংগঠনগুলো কি সক্রিয়, এরকম প্রমাণ তথ্যাদি নিশ্চয়ই আপনাদের কাছে আছে? ধন্যবাদ আপনাকে। আমি আসলে আপনাকে প্রশ্ন করতে চাই যে আসলে সত্য ঘটনাটা কি? ছাত্ররা মারপিট করেছে, জি, এর তো সন্দেহ নাই, তো কোনো সন্দেহ নেই। কারা এরা? আচ্ছা, ছাত্র দলের সঙ্গে তো হয়েছে, ঠিক আছে, ছাত্রদল কাকে মারলো বা ছাত্রদল কার দিয়ে মার খেলো, এটা কি? মানে ছাত্রদল কাকে মারলো এটা একটা প্রশ্ন আমার। আর যদি ছাত্রদল না মারে মার খেয়ে থাকে, কে মারলো এটা জানতে চাই আমি আগে ক্লিয়ারলি। এটার কি উত্তর আছে? মানে ক্লিয়ার উত্তর আছে কি? একটা পত্রিকা বলছে বৈষম্য বিরোধী, আরেকটা পত্রিকা বলছে শিবির, আমার সহ আলোচক বললেন যে সাধারণ ছাত্র। তো সাধারণ ছাত্রদের আপনাদের টিভিতে দেখলাম, আমি যখন বসে দেখছিলাম, সাধারণ ছাত্ররা বলছে যে বৈষম্য বিরোধী ছাত্র, ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্রলীগ কেউ রাজনীতি করতে পারবে না, তাই তো? তা এখন এই সাধারণ ছাত্ররা কারা? বৈষম্য আসছে, বৈষম্য বিরোধীর সঙ্গে ঝগড়াঝাটি হয়েছে, তো বৈষম্য বিরোধী কি ওখানে রাজনীতি করছিল? শিবির কি ওখানে রাজনীতি করছিল? আমার কাছে একটা ভিডিও ফুটেজ আছে, ছাত্রদলের ছেলেপেলেরা, কুয়েটে ছাত্রদলের কোনো কমিটি নাই, ঠিক আছে, হয়তো বা ফর্ম দিচ্ছে, সংগ্রহ করছে, আপনাকে তো আমি অনুগ্রহ করতেই পারি, তাই না? আপনাকে আমি রিকোয়েস্ট করতেই পারি, আসো, একটা সংগঠন আছে, সংগঠন করলে যে আপনার এই অফিসে আমার অফিস পলিটিক্স শুরু হয়ে যাবে তা না, তা তো আর না, তো যাইতেই পারি। তখন সেই ক্ষেত্রে একটা মিছিল আসছিল ছাত্র শিবিরে, ভিডিওতে যা দেখা যাচ্ছে, সেখানে ছাত্রদলের 2 জন না 3 জন ছিল, ওখান থেকেই হাতাহাতিটা শুরু বা মারপিটটা শুরু, বা তারা ভুয়া ভুয়া বলেছে এরকম হোয়াট এভার, না হাতাহাতিটা শুরু হয়েছে। তো এখন কথা হলো যে আপনিও ছাত্র আমিও ছাত্র, ছাত্র তো ভাই, তাই না? হয়তো বা লেগে গেছে, কিন্তু কথা হলো ওই যে রামদা চাপাতির কথাগুলি যখন বলতেছেন, তারপরে ভাই যখন বলল যে এক একটা ইউনিভার্সিটির এক এক রকম হিসাব আছে, তখন আমরা তো জানি চিটাগাং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটির রক কাটে,
তাই না? তখন ওই জন্য কি ওইখানে কিছু করা যাবে না? তো এই ধরনের সেটা বললে হবে না। রাজনীতি নিষিদ্ধ করা আছে, রাজনীতি চালাচ্ছে না। রাজনীতি যখন হচ্ছে না, তাহলে ছাত্র বৈষম্যের দল কেন এত বড় লোক নিয়ে চলবে? শিবিরের কেন মিছিল চলবে? আর ছাত্রদল ফর্ম দিতে গেলে কেন আরেকজনের হাতে মার খেতে হবে? এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। আগে এটা ক্লিয়ার হই আমরা সবাই আগে। এটা কি বৈষম্য বিরোধী ছাত্ররা করেছে, না শিবির করেছে, নাকি ছাত্রদল শুরু করেছে? মাঠটা তো খেয়েছে ছাত্রদল। এখন এরপরে যদি আপনি আসেন, না, মাঠটা শুধু ছাত্রদলই খেয়েছে? ছাত্রদল খেয়েছে, প্রতিহত করেছে। জি, আপনারে আমি মারবো, আপনি প্রতিহত করবেন, বা আপনি আমাকে মারবেন, আমি প্রতিহত করব। এখন প্রশ্ন হলো রামদা কেন, চাপাতি কেন? এখন এইটার প্রশ্ন তো আমি দিতে পারবো না, এটার উত্তরও আপনি দিতে পারবেন না। হিস্টোরিক্যালি আমরা যখন কালচারালি যদি আমরা দেখি, ঝগড়াঝাটি ঘরে ঘরে ভাই বোনের মধ্যে ঝগড়া লাগলেও অনেক সময় অনেক কিছু হয়। আমরা তো অতীতে অনেক কিছু দেখে আসছি, যে 90-এর আন্দোলন থেকে দেখে আসছি, এর থেকে দেখে আসছি, সবসময় দেখে আসছি। বাট দ্য ইস্যুজ ইজ উই ডোন্ট ওয়ান্ট ইট এনি মোর। একই সঙ্গে আরও একটা কথা আছে, এই যে ছাত্র রাজনীতি, এটা তো দিয়ে যে প্রেশার গ্রুপ, অ্যান্ড দে হ্যাভ অলওয়েজ বিন অ্যাক্টিভ যখন আমরা ন্যাশনাল ক্রাইসিসে পড়ে গেছি। কিন্তু এই ছাত্র রাজনীতিতে যখন আমরা ব্যবহার করা শুরু করে দেই, এদের নাম ভাঙিয়ে যখন আমরা মেন রাজনীতিতে চলে আসি, তখন এই জায়গায় কিন্তু একটা ষড়যন্ত্র হিসাব দেখতে পারি। আমি ব্যক্তিগতভাবে মনে করি এখন বাংলাদেশের রাজনীতিতে যে টার্ময়েলের মধ্যে দিয়ে যাচ্ছে, এটা একটা ভয়াবহ টার্ময়েল। ফ্যাসিবাদের সরকার দূর হয়েছে, কিন্তু ফ্যাসিবাদীরা দূর হয় নাই। ঠিক আছে? তারা এখন পলিটিক্যাল স্পেস খুঁজতেছে। তাদের এই পলিটিক্যাল স্পেস খোঁজার মধ্যে কিন্তু একটা স্টেবিলাইজড পলিটিক্যাল সোসাইটি দিয়ে হবে না, একটা ডিস্টেবিলাইজ সোসাইটি লাগবে। তো সেই ডিস্টেবিলাইজেশনের জায়গাটা থেকে কে ভিকটিম হচ্ছে, কে ব্যবহার হচ্ছে, এটা আমাদের সবাইকে বুঝতে হবে। একই সঙ্গে বুঝতে হবে বিএনপিকে, বুঝতে হবে কে ব্যবহার হচ্ছে, কে ডিস্টেবিলাইজ হচ্ছে। একই সঙ্গে বুঝতে হবে বৈষম্য বিরোধীদেরকে, একই সঙ্গে বুঝতে হবে জামাতে ইসলামকে। ব্যবহার হইলেই হবে না। জি, মানে আপনি একটা ষড়যন্ত্র গন্ধ পাচ্ছেন। তাহসিন, আপনার কাছে প্রথম প্রশ্ন হচ্ছে, গতকালকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় বলি, বুয়েট বলি, বা বিভিন্ন ক্যাম্পাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমস্ত সমাবেশ হয়েছে, তাতে একদম কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় নেতারা মূল অভিযোগের তীরটা ছাত্র দলের দিকে দিয়েছেন। আমার মনে আছে যে 5 আগস্টের পরে, আওয়ামী লীগের বিদায়ের পরেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেছে আমরা এক ফ্যাসিবাদকে সরিয়েছে, আরেক ফ্যাসিবাদ চায় না, সেটি বিএনপিকে মিন করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কি কোনোভাবে বিএনপি বিরোধী রাজনীতি করছে, অথবা আপনারা যে নতুন প্ল্যাটফর্মটি রাজনীতি করতে যাচ্ছেন, সেটা কি রাজনীতির স্বার্থে কৌশলগতভাবে সেটা কি বিএনপি বিরোধী কোনো প্ল্যাটফর্ম হচ্ছে? ওকে, ধন্যবাদ ভাইয়াকে। আমি সহ আলোচক যারা আছেন তাদেরকে ধন্যবাদ দিতে চাই। আচ্ছা, প্রশ্নটা খুব ক্রিটিক্যাল, যে আসলে বিএনপি বিরোধী রাজনীতি করছে কিনা। দেখেন, এই পলিটিক্যাল যে ন্যারেটিভটা, এই ন্যারেটিভটা বেসিক্যালি বিএনপির। বিএনপি টেকনিক্যালি এটা বোঝাইতে চায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি বেসিক্যালি যেটা করছে সেটা হচ্ছে যে যাদের মধ্যে স্বৈরাচারীর ক্যারেক্টার আছে তাদের বিরুদ্ধে রাজনীতি করছে। সহজ করে আমরা যদি বলি, খুব সহজ করে দেখেন, যেই গণ-অভ্যুত্থান হয়েছে, এই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষাটা কি ছিল? আকাঙ্ক্ষা ছিল যে আমরা ছাত্র সংগঠনগুলোকে আমরা এভাবে করে লেজুর ভিত্তি ছাত্র সংগঠন পরিচালনা করতে দেখব না, এক। দুই, আকাঙ্ক্ষাটা, অন্যতম আকাঙ্ক্ষা ছিল যে বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা রক্ত দেখব না, সাধারণ ছাত্রদের মাথা ফেটে যাবে, সাধারণ ছাত্ররা হাউমাউ করে কান্নাকাটি করবে, তাদের বাবা মাকে ডাকবে, ভিসিকে তাড়িয়ে দিবে, এই পরিবেশটা আমরা দেখব না। এটা ছিল হচ্ছে এই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা। তাহলে আমরা এখন কি দেখছি? আমরা দেখছি যে বিভিন্ন ছাত্র সংগঠনগুলো যারা বিভিন্ন বড় দলগুলোর পারপাস সার্ভ করে, তারা হচ্ছে বিভিন্নভাবে বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাক্সেস নিতে চাচ্ছে, এবং বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে পাওয়ার পলিটিক্স বা এই পাওয়ার পলিটিক্সের যে চর্চা, এই চর্চাটাকে হচ্ছে সামনে এগিয়ে নিতে চাচ্ছে। এখন সমস্যাটা কোথায় দেখেন? সমস্যাটা হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ইনফ্যাক্ট জাতীয় নাগরিক কমিটি, যদিও জাতীয় নাগরিক কমিটির এজেন্ডা মৌলিকভাবে এটা না, বাট যেহেতু আমরা একটা জায়গা থেকে একটা স্পিরিট শেয়ার করি, আমরা কিন্তু একেবারে ডে ফার্স্ট থেকে একটা দাবি কিন্তু আমরা খুব জোরে সোরে বলেছি। সেটি হচ্ছে যে যদি বিশ্ববিদ্যালয়ের দাবি দাওয়া নিয়ে কোনো আন্দোলন হয়, বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের যদি কোনো ভয়েস থাকে, সেই ভয়েসটা হতে হবে, এবং সেটি হতে হবে ছাত্র সংসদ দ্বারা। তাহলে আমাকে এখন আপনাকে প্রশ্ন করতে হবে, বা আমাকে এই উত্তরটা জানতে হবে যে কারা বেসিক্যালি, কারা মূলত
এই ছাত্র সংসদের এই নির্বাচনের বিপক্ষে অবস্থান নিচ্ছে। তাহলে সহজ করে যদি আমরা এই প্রশ্নের উত্তর খুঁজি, আমরা অনেক প্রশ্নের উত্তর এই প্রশ্নের উত্তর খোঁজার মাধ্যমে পেয়ে যাব। আচ্ছা, খুলনা বিশ্ববিদ্যালয়ে তো ছাত্র রাজনীতি নাই, সেখানে ছাত্র সংসদ হবে কেন হবে না? কি ফরম্যাটে হবে? এখন দেখেন, ছাত্র সংসদ কিন্তু আমরা ইউজুয়ালি যেটা বলি, স্টুডেন্ট ইউনিয়ন অক্সফোর্ডে কিভাবে আছে, সেখানে তো ছাত্র ইয়া নাই, মানে সেখানে তো পলিটিক্যাল কোনো ইনফ্লুয়েন্স নাই। অক্সফোর্ডে কিভাবে আছে বলেন? প্রবলেমটা হলো এক্স্যাক্টলি ইট ইজ, আমরা আমাদের তো ফরম্যাট আছে, এস্টাবলিশড এক্সাম্পলস আছে আমাদের কাছে। আপনি বহির্বিশ্বের কাছে যান না, সমস্যা নাই তো। আপনাকে কে বলেছে যে আপনার ছাত্র সংসদ নির্বাচন করতে হলে অবশ্যই কোনো একটা দলের লেজুর ধরে আপনাকে এসে ছাত্র শিবির নির্বাচন করতে পারবে? এখন ছাত্র শিবির কি তার ডিরেক্ট পজিশন হোল্ড করে ছাত্র সংসদ নির্বাচন করবে কিনা, বিতর্কটা এই পয়েন্টে হবে। যদি তার সত্যিকার অর্থে যদি তার সংগঠনে কোনো পজিশন থাকে, সে সেই পজিশন থেকে পদত্যাগ করতে হবে, পদত্যাগ করে সেখানে আসতে হবে। দেখেন, মডেল আপনি রিমডেল করতে পারেন, রিডিজাইন করতে পারেন, দেয়ার ইজ নো ইস্যু। আপনি যখন রিডিজাইন করবেন, এই রিডিজাইনিং প্রসেসে আপনাকে ভাবতে হবে সত্যিকার অর্থে ছাত্ররা কি এটার অ্যাডভান্টেজ পাবে কিনা, নাকি ওই যেভাবে করে আমরা এত বছর দেখেছি যে রাজনৈতিক দল এটাকে পকেটস্থ করে। যদি রাজনৈতিক দল এটাকে পকেটে না ভরে, তাহলে ইটস ফাইন। আপনি সাধারণ ছাত্রছাত্রীদের কাছ থেকে আপনি তাদের যে মৌলিক আকাঙ্ক্ষার বিষয় সেটি বাস্তবায়নের জন্য আপনি তাদের কাছ থেকে মতামত নেন, নিয়ে দেখেন তারা কি ধরনের ছাত্র সংসদ চায়। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতেছি, ম্যাক্সিমাম ছাত্ররা, সাধারণ ছাত্র বলতে আপনি যাদেরকে বুঝাচ্ছেন, যে অংশটাকে বুঝাচ্ছেন, দে ডু নট লাইক পলিটিক্স, স্পেশালি পাওয়ার পলিটিক্স, দে হেট পাওয়ার পলিটিক্স। এখন ফ্যাক্ট কি, আপনি যখন তাকে জিজ্ঞেস করবেন যে ডু ইউ লাইক এই যে লেজুর ভিত্তিক ছাত্র পলিটিক্স, সে বলবে না, আই ডোন্ট লাইক দিস। তাহলে আপনি তার পাল্টা প্রশ্ন জিজ্ঞেস করেন, তোমার অধিকারের প্রশ্ন, তোমার অধিকারের কথা তাহলে কে বলবে? সে বলবে আমার অধিকারের প্রশ্ন তাহলে আমার ভিপি বলবে। সমস্যা নাই তো, এই মডেলটা এস্টাবলিশড একটা মডেল, আপনি ফলো করছি না আমরা, কার দ্বারা করছি না, কি কারণে করছি না, এই প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে খুঁজতে হবে। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি আপনি করেছেন যে দেখেন আমরা কি আসলে বিএনপি বিরোধী রাজনীতি করছি কিনা, বিএনপি বিরোধী রাজনীতির প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে যে বা বিএনপিকে দোষের একটা আপনি বলেছেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে মিছিল করেছে, সেখানে মোটা দাগে তারা বলতে চেয়েছে, যদিও আমি একদম এক্স্যাক্টলি কোনো মানে ন্যারেটিভ দেখিনি, স্টেটমেন্ট দেখিনি যেখানে তারা বিএনপি বা ছাত্রদলকে এক্স্যাক্টলি বলেছে। হ্যাঁ, সেখানে আছে। এখন দেখেন কেন বলছে, এটা তো ডেফিনেটলি একটা প্রশ্ন যে কেন বলবে তারা। আমি যদি আপনাকে প্রশ্ন করি যে যতগুলো ছবি ভাইরাল হয়েছে, সে ছবিগুলো তো তার পজিশন সহ ভাইরাল হয়েছে। একজন ভদ্রলোককে দেখা যাচ্ছে যিনি কিনা আপনার একটা বোধহয় একটা অস্ত্র নিয়ে, দেশীয় একটা অস্ত্র নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন। দেখেন, টেকনোলজি কিন্তু এখন সবার হাতে হাতে। সেই কুড়িগ্রামের একটা লোকের কাছেও কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট আছে, সেখানে কিন্তু ইন্টারনেট আছে। আগের জামানা নাই ভাই। আপনি যদি চিন্তা করেন যে আপনি অস্ত্রের মহড়া দিবেন, লোকজন আপনাকে চিনবে না, আপনি মুখে একটা বাঁধতে পারলে আপনাকে আইডেন্টিফাই করা যাবে না, ইটস ভেরি রং। তাহলে দেখেন সমস্যাটা কি হয়েছে, সমস্যাটা হয়েছে তার পরিচয় কিন্তু বের হয়েছে। ইনফ্যাক্ট শুধু সে না, আরও অসংখ্য মানুষের পরিচয় বের হয়েছে। এখন আপনাকে যখন চোখে আঙ্গুল দিয়ে সাধারণ ছাত্ররা দেখাবে যে ভাই দেখেন এই ভদ্রলোক, এদের পরিচয় এই দলের সাথে কানেক্টেড, আপনাকে যদি তার পরবর্তীতে আমি প্রশ্ন করি যে এই আন্দোলন, এই যে হত্যাকাণ্ডটা বা যে সংঘর্ষটা হলো, এটার সাথে কারা যুক্ত আছে, আপনি কি প্রশ্ন উত্তর দিবেন আমাকে? আপনার কাছে তো এভিডেন্স আছে, ইউ আর লুকিং এভরিথিং, আপনি তো সেই এভিডেন্সের উপর দাঁড়াতে হবে। রিয়াজ, আমার যে প্রশ্নটা এই মুহূর্তে মনে জাগলো সেটা হচ্ছে, ধরেন কুয়েটে ছাত্র রাজনীতি বন্ধ, বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ, তাই তো? কিন্তু কুয়েট এবং বুয়েট দুই জায়গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি আছে। আচ্ছা, তাহলে সেটি কেন থাকবে? এবং আপনারা যেহেতু ছাত্রের অধিকার নিয়ে কথা বলছেন, আপনারা সেখান থেকে একটা পার্টি ফর্ম করছেন, এমনকি পরোক্ষভাবে বেশিরভাগ মানুষ বিশ্বাস করে বর্তমানে যে সরকারটি ক্ষমতায় সেই সরকারটি আপনাদের সরকার, তাহলে আপনাদের কমিটি থাকলে ছাত্র দলের কমিটি বা ছাত্র শিবিরের কমিটি কেন থাকবে না? সেই উত্তর খুঁজবে দর্শক। তার আগে ছোট্ট একটা বিরতির পর স্বাগত আরেকবার। আমরা কথা বলছি ছাত্র রাজনীতি প্রসঙ্গে। তাহসিন, রিয়াজ, আপনার কাছে ছোট্ট একটা প্রশ্ন ছিল, যেসব জায়গায় ছাত্র দলের কমিটি নাই, ছাত্র শিবিরের কমিটি আছে কিনা আমি জানি না, সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি আছে। এমনকি 7 নভেম্বর বিপ্লব সংহতি দিবসে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি বন্ধ, তখন ছাত্র শিবির উন্মুক্ত হচ্ছে, কিন্তু ছাত্র দলকে প্রোগ্রাম করতে দেওয়া হয়নি। ফলে এই জায়গাটা আরেকটা বৈষম্য আপনারাও কোথাও তৈরি করছেন কিনা? না, আমি বৈষম্য বা আমরা বৈষম্যের পক্ষের লোক না। আসলে ছাত্রদলকে কেন প্রোগ্রাম করতে দেওয়া হয় না, এটা খুব ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন আর কি। এটা আমি আসলে জানতে চাই, কেন প্রোগ্রাম করতে চাই না, অ্যাজ লং অ্যাজ দে হ্যাভ বিন ডুইং এভরিথিং আফটার লাস্ট 6 মান্থস। তো ছাত্রদলকে বাংলাদেশে কি এখন পর্যন্ত এমন কোনো শক্তি তৈরি হয়েছে যে ছাত্রদলকে প্রোগ্রাম করতে দিবে না? আপনার মনে হয়? আমার মনে হয় না। এটা আসলে রিজনটা কি, এটা এটা একটু ডিপলি জানা দরকার আর কি। আপনি যে প্রশ্নটা করেছেন সেটা হচ্ছে বৈষম্য বিরোধীর কমিটি আছে। এখন দেখেন, বৈষম্য বিরোধীর কমিটিটার যেটা আছে এটা হচ্ছে এক্সটেন্ডেড,
এক্সটেন্ডেড কিভাবে, এটা বেসিক্যালি যখন আন্দোলন হচ্ছিল যে সমন্বয় কমিটিটা ছিল, এই সমন্বয় কমিটিটাকে হচ্ছে এক্সটেন্ড করা হয়েছে। করাটার রিজনটা কি? করাটার রিজনটা হচ্ছে বিপ্লবটা এখন ইনসিকিউর ফিল হয়েছে কিছু কিছু জায়গায়। এটা কিন্তু আমি খুব ক্লিয়ারলি আপনাকে বলি, মজার ব্যাপার হচ্ছে যে এটা কিন্তু মানে লং টার্ম বা হচ্ছে একদম ইস্টাবলিশড কোনো কমিটি না, কিন্তু এটা ভেরি টেম্পোরারি কমিটি। আমি যেটা জানছি বা যেটা শুনছি তাদের সাথে কথা বলবো, দো আই এম নট রিপ্রেজেন্টেটিং, আমি বৈষম্যকে রিপ্রেজেন্ট করছি না, এখন নাগরিক কমিটিকে রিপ্রেজেন্ট করছি, বাট তারাও ইনফ্যাক্ট কিন্তু বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে লেজুর ভিত্তিবিহীন হ্যাঁ ছাত্র সংগঠনের কথা তারা বলছে, যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে। অবভিয়াসলি কোনো দলের রিপ্রেজেন্টেশন তারা করবে না, এই ফরম্যাটে তারা বলছে কথা। এবং মজার ব্যাপার হচ্ছে আপনি খেয়াল করে দেখেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের যে দাবিটা, এই দাবিটা কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সবচেয়ে বেশি, সবার আগে সবচেয়ে জোরে সোরে কণ্ঠস্বরে কিন্তু তারা আনছে। কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। এখন আমি বলছি যদি সেখানে ছাত্র সংসদ নির্বাচন দেয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে যদি লোকজন নির্বাচন করে, তাহলে সেটি একটি ছাত্রদের অধিকার ভিত্তিক সংগঠনে, ছাত্র দলও তো বলে তারাও ছাত্রদেরকে নিয়ে অবভিয়াসলি দেখেন এখন তার কমিটি থাকতে দিবেন না কেন? তার কমিটি থাকতে দেওয়ার ব্যাপারে তো আমি আপনাকে বললাম যে এটা তো প্রথমত যে লেজুর ভিত্তিক ছাত্র সংগঠনগুলোর কমিটির কথা আপনি বলছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লেজুর কমিটি না, কোনো বড় দলকে তো তারা রিপ্রেজেন্ট করে না। আর আমি যেটা বলেছি আপনি, মানে বড় দলের সঙ্গে থাকাটা তার মানে প্রধান অপরাধ? লেজুর না, অপরাধ না। আপনি দেখেন যে অপরাধের কথা বলছেন, আমি আপনি ক্লিয়ারলি বলি, দেখেন পারপাস সার্ভিং ম্যাটার আছে। পারপাস সার্ভিং ম্যাটার কি? আপনি আসলে কারো রাজনীতি করেন বিশ্ববিদ্যালয়ের প্রিমিসেসে, আপনি ছাত্রদের রাজনীতি করেন না। আপনি ছাত্রলীগকে 17 বছর দেখছেন, ছাত্রলীগ আসলে মূলত আওয়ামী লীগের রাজনীতিটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে করছে, সে কিন্তু বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রাজনীতিটা করে নাই। তার মানে লেজুর ভিত্তিক, ইট ইজ এ ভেরি ডিফাইন্ড থিং, আই এম নট মানে নতুন করে ডেফিনেশন দেওয়ার দরকার নেই। এখন প্রসঙ্গটা কোথায়, আপনি ঠিক কোন জায়গাটাতে হচ্ছে ফোকাসটা রাখবেন? ফোকাসটা রাখবেন হচ্ছে এই জায়গাটাতে, বাংলাদেশে এত বছর যে হিস্ট্রিটা আপনি দেখবেন, এত বছর বাংলাদেশের হিস্ট্রিতে আপনার কি দেখেছি? লেজুর ভিত্তিক ছাত্র সংগঠনগুলো যারা বিভিন্ন বড় দলের পকেট হিসাবে বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করে, তারা বেসিকলি ছাত্রদের পারপাস সার্ভ করতে পারে না। ছাত্ররা দাবি করে, ছাত্রদের দাবিকে হচ্ছে তারা সামহাউ স্যাবোটাইজ করার চেষ্টা করে তার দলীয় হাইকমান্ড থেকে। এটা বাংলাদেশের ওয়াইডলি প্র্যাকটিস থিং। এখন আপনার সামনে যখন ক্লিন এক্সাম্পল থাকবে, আপনি ক্লিন এক্সাম্পলে যখন দেখবেন যে থিংস আর নট গুড, আপনাকে যখন রেফারেন্স বলে থিংস আর নট গুড, আপনি কি এটাকে প্রমোট করবেন? আমি এই জন্য এটাকে প্রমোট করছি না। বাংলাদেশের যদি এমন কোন এক্সাম্পল ভবিষ্যতে, ওদের ভবিষ্যতে যদি ছাত্রদল, ছাত্র শিবির সেট করতে পারে যে না, লেজুর ভিত্তিটা করেও সত্যিকার অর্থে ছাত্রদের পারপাস সার্ভ করা যায়, আমি এরকম কোনো কিছু দেখি না আসলে। যদি স্বৈরাচার বিরোধী আন্দোলন দেখেন না, দেখেন আন্দোলন ইজ এ ডিফারেন্ট পার্ট। কিন্তু স্বৈরাচার বিরোধী আন্দোলন কি কোনো দলীয় আন্দোলন ছিল? রাষ্ট্রভিত্তিক একটা আন্দোলন ছিল না? আমরা কি 2025 সালে 24 সালে যে আমরা আন্দোলন দেখেছি, আমরা কি দেখি না 2025 সালে যে আমরা গণবিপ্লব দেখেছি, এটা কি কোনো দলীয় ব্যানারের বিপ্লব ছিল? বাংলাদেশের ছাত্র সংগঠন, দেখেন আমি একটা নতুন থিওরি বলতে চাই, ইভেনচুয়ালি সবসময় ছাত্রদেরকে এই মডেলে আমাদের ভাবা উচিত না। আপনি একটু ব্রডার রেসপেক্টটা দেখেন না, অক্সফোর্ড, ক্যামব্রিজের আদার টপ ইউনিভার্সিটির স্টুডেন্টরা, তারা কি গিয়ে খালি সারা জীবন ধরে এই ধরনের রাজনীতি করে নাকি? করে না তো। আমরা এই স্বপ্নটাই দেখি। আমরা সবসময় হয় কি, আমরা সবসময় ছাত্রদেরকে ওয়েপেন হিসাবে ব্যবহার করতে চাই, যে কোনো একদিন ক্রাইসিস আসবে, তাহলে আমার ছাত্ররা ওয়েপেন হিসাবে ব্যবহৃত হবে। এটা খারাপ না। বাংলাদেশের যে পলিটিক্যাল কালচার, এই পলিটিক্যাল কালচারে ছাত্ররা এসে একটা মুক্তির দিশা দেয়, কিন্তু সবসময় এই চিন্তাকে ছাত্রদের জন্য করাটা উচিত না, রাখাটা উচিত না। ইজাজ ভাই, বিএনপি মহাসচিব স্পষ্ট করে বলছেন, সরকারি সমর্থনে যদি কোনো রাজনৈতিক দল গঠিত হয়, যেটার সমালোচনা উনি আগেও করেছেন, আমার যতদূর মনে পড়ে অক্টোবরে উনি বিবিসিকে একটা ইন্টারভিউ দিয়ে বলেছিলেন যে এটিকে যদি সরকার কোনোভাবে ইন্ধন দেয়, সমর্থন যোগায়, তাহলে নির্বাচনের সময় একটা নিরপেক্ষ সরকারের দাবি বিএনপি করবে। ফলে এখন যে ক্রাইসিসটা হচ্ছে, ঐক্যমত কমিশন গঠিত হইলো, তার 2-3 দিন পর থেকে আপনাদের ঐক্যে ফাটল ধরলো। 5 আগস্টের আগের যে শক্তিগুলো একটা ইস্পাত কঠিন ঐক্য ছিল, সেটি ভেঙে যাচ্ছে আস্তে আস্তে। এটার পেছনে কি নতুন রাজনৈতিক দল গঠনের কোনো সূত্রপাত থাকতে পারে, যেটা মির্জা ফখরুল মিন করার চেষ্টা করছেন? দেখেন, আপনার প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি একটা প্রশ্নের নিতে চাই, যে সেটা হচ্ছে যে লেজুর ভিত্তিক যে কথাটা বলা হচ্ছে, আমি ছাত্র দলের ডিফেন্সে আমি একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে যে ছাত্র দলটা ছাত্ররাই করে। হ্যাঁ, ছাত্র দলের সাথে বিএনপির একটা অ্যালাইনমেন্ট আছে। যারা বিএনপির আদর্শে বিশ্বাসী করে, বাংলাদেশিত্ববাদীতে বিশ্বাস করে, তারাই মেনলি আপনার ছাত্র দল করে। এর জন্য এরা লেজুর ভিত্তিক হয়ে গেছে তা কিন্তু না। ছাত্র সংগঠন, ছাত্র দল অলওয়েজ অ্যাক্টস এজ এ প্রেশার গ্রুপ
আমি একটু আগেও বলেছি, যখন ন্যাশনাল ক্রাইসিস হয় তখন এরা একটা ইনপুট দেয় বা চলে আসে। তারই সাথে আমি একটা জায়গায় প্রশ্ন করতে চাই, যে আমার ভাই যে বললেন যে আজকালকার ছেলেরাদেরকে যদি জিজ্ঞেস করেন বলবে আই হেট পলিটিক্স। অফকোর্স ইটস দ্য ফেলিয়ার অফ পলিটিশিয়ান, বাট উনি কোন জেনারেশনের? ডাজ হি হেট পলিটিক্স? ডু ইউ হেট No, পলিটিক্স? no, I don't hate. So he is not from the generation of এটা কত hating percent politics. আসলে? He is- Questionটা সেখানে। So he is into politics. So বৈষম্য বিরোধী ছাত্র এটা যে ভবিষ্যতে নাগরিক কমিটির লেজুর ভিত্তিক হবে না, যদি ওনাদের কথাই ধরি, এটার গ্যারান্টি কি আছে? এখন যে উপমাগুলি দেখতেছি নাই, কিন্তু ওনাদের কমিটি আছে, আবার নাগরিক কমিটি আবার তাদের ডিফেন্ড করতেছে, ছাত্রদলটাকে বকা দিতেছে। সো এই ধরনের অনেক ইস্যুস আছে যেগুলো হয়তো ভবিষ্যতে দেখা যাবে। আর এখন আপনার ঐক্যের ফাটলের কথা যেটা বলতেছেন, সেটা হচ্ছে যে হিস্টোরিক্যালি যদি আমরা দেখি কেয়ারটেকার গভর্নমেন্টের আমল থেকে 1991, the concept of the caretaker government is itself is for the peaceful transition of power. কারণ আমাদের দেশের একটা, এটা আমাদের কালচার, মানে আমার চরিত্র, আমরা মারপিট করবোই, অথবা ব্যর্থতা, মানে আমি হারলে আপনার দোষ, আপনি হারলে আমার দোষ, এটা থাকবেই। তো এইটা যতটুকু মিনিমাইজ করে রাখা যায় সেটার জন্য কেয়ারটেকার গভর্নমেন্টের, এবং সর্বদলীয় ইয়ে হয়ে আসছে। তো এটা পারপাস তো একটা ইলেকশন দেওয়া, তাই না? তো এই যে 17 বছর পর, 17 বছরের তো আন্দোলন, তো আমরা বিএনপিতে যারা রাস্তায় আন্দোলন করেছি, টক শোতে কথা বলেছি, সবাই আমরা একটাই কথা বলেছি যে ভোটাধিকার চাই। এই আন্দোলনটা ভোটের অধিকার আদায়ের আন্দোলন, কারণ এখান থেকেই শুরু হয় গণতন্ত্রের পথ চলা, যেটা রুদ্ধ করে রাখা হয়েছিল গত 15-17 বছর। এটাই কিন্তু বিএনপির কথা। ইলেকশনটা দাও, ইলেকশন দিয়ে যদি আওয়ামী লীগ আবার আসতে পারো আসো, কিন্তু তোমরা ইলেকশন দিচ্ছ না, ওই জায়গাটাতেই তো তো এখন প্রশ্নটা হচ্ছে যে ইলেকশনটা দাও। এই সরকার কি কেয়ারটেকার সরকার? কেয়ারটেকার সরকার বলেন, ইন্টারিম সরকার বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বলেন, মধ্যবর্তী সরকার বলেন, যে সরকারই বলেন, এটা কিসের সরকার? তাহলে কোনো সরকারই না এটা বলতে যাচ্ছেন? এই সরকারি কোনো জেডি নাই, জব ডেসক্রিপশন নাই, বা কোনো কিছু নাই, এই সরকারকে তাহলে আপনি কি বলতে চাচ্ছেন? এই সরকারের টিওয়ারটা আসলে কি? যেমন কেয়ারটেকার সরকারের একটা লিখিত টিওয়ার ছিল যে তারা 3 মাসের ভিতরে 90 দিনের ভিতরে নির্বাচন দিবে, না হইলে এত দিনের ভিতরে দিবে। এই সরকারের কোনো টিওয়ার আছে? এইটার ব্যর্থতা এবং এটার দায়টা তো নিতে হবে আওয়ামী লীগের। যে সুন্দর সিস্টেমটা ছিল, মাথা ব্যথা ধরেছে, মাথা কেটে ফেলছে একদম। আপনার কোর্টকে ব্যবহার করে তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমটা বন্ধ। এখন যে আসছে, এখন আমাদেরকে আবার 91-এর মতো জাস্টিস শাহাবুদ্দিনের সাহেবের সাথে যখন আমরা কনসেনসাস করেছিলাম, এরকম একটা কনসেনসাসে আমাদেরকে পৌঁছাতে হবে না? তো এখন এই কনসেনসাসে আমাদের মেইন উদ্দেশ্যটা কি? যে এই সরকার কি করবে? এই সরকার তো হচ্ছে, দেশে রাজনীতি ছিল না। দেশে কি রাজনীতি ছিল? দেশে ছিল ফ্যাসিবাদী। তো এই সরকারটাকে তো আনাই হয়েছে। এখন যদি বিএনপি কি আসতে পারতো? বিএনপি তো রাজনৈতিক দল, বিএনপি তো এভাবে বসতে পারবে না। আপনার জামাত শিবির বা অন্যান্য নিবন্ধিত রাজনৈতিক দল, তারা কি এইভাবে আসতে পারতো? তাহলে তো বলতো আবার জবরদখল করে আসতে, যে অলরেডি আসতে পারে নাই, তাতেই কথা বলা শুরু হয়েছে, এক ফ্যাসিবাদ সরেছে, আরেক ফ্যাসিবাদকে দিব না। আরে বাবা, বিএনপিরে তোমরা ক্ষমতায় দেখলেই কবে? তোমাদের জন্মই তো আওয়ামী লীগের আমলে। 17 বছর যে আওয়ামী লীগ ক্ষমতা করলো, যে এর মধ্যে যদি ধরি এখন থেকে আজকে যাদের বয়স 35, যারা ভোট দিতে পারে নাই, এদের জন্মই তো আওয়ামী লীগের আমলে। এরা বিএনপির আমল দেখলো কবে? যে বিএনপিকে যদি ইঙ্গিত করেও যদি বলে যে এক ফ্যাসিবাদ ছড়িয়েছে, আরেক ফ্যাসিবাদকে দিব না, তাহলে তো বিএনপি দেখেই নাই, ওরা তো ভোটই দিতে পারে নাই 35 বছর ধরে। তো ওদের কথাবার্তা, দে হ্যাভ টু মেক সাম সেন্স। বাট আমি যেটা বলতেছি যে এই সরকারের দায়িত্ব নাই। আপনি যদি বলতে চান দায়িত্ব নাই, তাহলে সরকার বসে বসে কি করতেছে? তাহলে রিফর্ম করার দায়িত্ব না, রাইট? আর যদি কোনো দায়িত্ব থাকে, তাহলে তার একটাই মাত্র দায়িত্ব, সেটা হচ্ছে যে দেশটাকে গণতন্ত্রের পথে আবার নিয়ে যাওয়া, যেটা আমরা ছিলাম। তো সেই জায়গাটাতে যেতে হলে ডেফিনেটলি আমাদেরকে ইলেকশনের দিকে যেতেই হবে। এবং সেটা এই দেশ চালানো কোনো সুশীলের কাজ না, দেশ চালানো কোনো বিজনেসম্যানের কাজ না, দেশ চালানো হচ্ছে রাজনীতিবিদের কাজ, এবং সারা পৃথিবীতে রাজনীতিবিদরাই চালায়। সো রাজনীতিবিদদের হাতেই ছেড়ে দিতে হবে, অথবা ব্যবসায়ীরা রাজনীতিবিদের টার্ন হয়ে চালায়। কিন্তু রাজনীতিবিদ, রাজনীতি কোনো পেশা না, এটা আপনাকে মাথায় রাখতে হবে। ব্যবসা একটা পেশা, আইনজীবী একটা পেশা। আমি আইনজীবী, কিন্তু আমি রাজনীতি করি, কিন্তু রাজনীতি আমার পেশা না। জি, পরিষ্কার। মাহফুজ ভাই, আপনিও কি এরকম মনে করেন যে এই সরকারের একমাত্র ম্যান্ডেট বা আমি যদি বলি কাজ, সেটা হচ্ছে নির্বাচন দেওয়া,
আপনার দল জামাত ইসলামের আমির এখনো মনে করেন এখন নির্বাচন দিলে নির্বাচন সুষ্ঠু হবে না, এটি বা কেন মনে করেন? নির্বাচন সুষ্ঠু না হওয়ার জন্য কি ফ্যাক্টর কাজ করছে আসলে? জি ধন্যবাদ। আমি মূল প্রশ্নে যাওয়ার আগে একটু একটা বিষয় একটু আমাদের বিজ্ঞ লার্নেড সৈয়দ ইজাজ কবির স্যার যেটা বলেছেন, আমি একটু ওনার এটা একটু উনি বলেছেন যে শিবিরের একটা মিছিল থেকে ছাত্র দলের মিছিলে বা ছাত্র দলের উপর হামলা হয়েছে, একটা ভিডিও আছে, আমি এটাকে প্রতিবাদ করছি এবং এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা মিছিল ছিল, সবগুলোতে প্রকাশিত হয়েছে। অতএব একজনকে টুপি বা পাঞ্জাবি পরে দেখলে তাকে শিবির বলে চালিয়ে দেয়া, আওয়ামী লীগের যে 17 বছরের যে কালচার ছিল জঙ্গি বলে চালিয়ে দেয়া, সেই জায়গাতে না আমি দেখছি একটা ইয়াকে ইঙ্গিত করে ছবিকে ইঙ্গিত করে বারবার দেখানো হচ্ছে যে শিবির তাকে আক্রমণ করছে বা শিবির হামলা চালিয়েছে। তাহলে শিবিরকে এভাবে চিহ্নিত করা বা সকল দোষবার যে শিবিরের নামে চালিয়ে দেয় একটা টক যে রাজনীতি এটা শুরু হয়েছে। আমরা আজকে একটা ভিডিও ভাইরাল হল দেখলাম সভাপতির যে শিবিরের নামে চালিয়ে দেন। তো এই রাজনীতি তো ভবিষ্যৎ 17 বছর করে তো ভবিষ্যৎ ভালো হয় না, বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছে। এই রাজনীতি কেন আমরা আবার টেনে আনতেছি এবং সেভাবে শিবিরকেও সবকিছু শিবিরের উপর চাপিয়ে দিলে জায়েজ হয়ে যায়। এবং গুপ্ত রাজনীতির একটা কথা আজকে দেখলাম বেশ ভাইরাল এবং সবাই ইউজ করতেছে গুপ্ত রাজনীতি। আর ভাই আমি ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলাম 12 সেশন থেকে শুরু করে 14 সেশন মার্চ পর্যন্ত। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করতে পারিনি। আমি পিছন কনফ্লিক্ট স্টুডেন্টের ছাত্র হয়ে আমি ক্যাম্পাসে 2 দিন যাওয়ার পরে আমাকে লাইব্রেরির ভিতরে হামলা করে মাথা ফেটে দিয়েছে, ওখানে অবরুদ্ধ ছিলাম আমি 3 ঘন্টা 4 ঘন্টা। সেখান থেকে আমাকে শাহবাগ এনে দিয়ে গেছে প্রক্টরের গাড়িতে পুলিশের পাহারায়, সেখানেও পুলিশের ওখান থেকে আমাকে ধরে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করা হয়েছে। তাহলে আমি মাস্টার্স করতে পারলাম না। আমার অসংখ্য ছাত্র শিবিরের তারা মাস্টার্স অনার্স পড়ালেখা করতে পারে নাই, করতে পারে নাই। আমি 17 বছর আমি দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়তে আমাদের তখন ছাত্র দলের যারা বন্ধুরা ছিল, আমরা 14 সালে আমি থাকাকালীন 115 জন ছাত্র শিবিরের নেতা কর্মী একসাথে জেলে ছিল, আমি তখন প্রেসিডেন্ট। তারপরে বলা হচ্ছে গুপ্ত রাজনীতি, তারপর বলা হচ্ছে যে শিবির নাই, ক্রিয়াশীল না, মানে এগুলো দিয়ে আসলে কি বোঝাচ্ছে? এবং কেন আমরা সেই ছাত্রলীগের ভাষায় আওয়ামী লীগের ভাষায় সেই 71 বা বিভিন্ন বিষয় টেনে নিয়ে এসে জামাতকে সাইড করার বা ট্র্যাগিং করার রাজনীতি কেন করতেছি? কেন নতুন বাংলাদেশে আমরা নতুন রাজনীতি শুরু করতে পারতেছি না? কেন আমরা পলিসি দিয়ে আমার কর্মসূচি দিয়ে ছাত্র শিবির আজকে বিজ্ঞান মেলা করছে, ছাত্র শিবির আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ছাত্রের চিকিৎসার ব্যবস্থা করতেছে, ছাত্র শিবির আজকে তাদেরকে ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম করতেছে, আন্দোলন করছে, ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম করতেছে। তাহলে ছাত্রদল বন্ধুরা এরকম রাজনীতি দিয়ে ছাত্র শিবিরকে মোকাবেলা করুক, ছাত্র পলিসির পরিবর্তে পলিসি দেখ, ক্রিয়েটিভিটি শো করুক, ছাত্ররা তাদেরকে রিসিভ করবে, ওয়েলকাম জানাবে। কিন্তু সেটা না করে সে আগের সেই সরকারের কাজ কি শুধু নির্বাচন দেয়া? জি আমি আসছি আপনার এখানে, আমি বলছি যে না, এই সরকারের কাজ শুধুমাত্র নির্বাচন দেয়া না, কারণ এই সরকার কেয়ারটেকার সরকার না, এই সরকার জনগণের প্রত্যাশার একটা ফলাফল, আমাদের রাজনীতিবিদদের ব্যর্থতার একটা ফলাফল। আমি বলতে হবে, এটা বলতে হবে। আমরা রাজনীতিবিদরা কেয়ারটেকার সরকার আমরা শুরু করেছিলাম, আপনি জানেন যে অধ্যাপক গোলাম আজম কেয়ারটেকার সরকার ফর্মুলা দিয়েছেন এবং আমাদের সাবেক নায়েবে আমির আব্বাস আলী খান সেটা পেশ করেছেন। সেটা তখন অনেকেই সবাই বিরোধিতা করেছিল। পরবর্তী যখন দেখছে যে এটা ছাড়া উপায় নাই, তখন এসে আওয়ামী লীগও যুক্ত হয়েছে, পরবর্তীতে বিএনপিও যুক্ত হয়েছে, সবাই যুক্ত হয়েছে এবং সেটার ভিত্তিতে একটা কনসেনসাসের কথা বলেছেন, সেটা হয়েছিল। কিন্তু এরপর এসে কিন্তু আবার বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে কিন্তু কেয়ারটেকার নিয়ে আবার জামাতকে আন্দোলন করতে হলো, যেটা বলা হচ্ছে যে সুযোগ দেওয়া হয়েছে আওয়ামী লীগকে। কিন্তু কেন সেই সুযোগের জায়গায় আমরা গেলাম, কেন সে কেয়ারটেকার আমার কথা হচ্ছে এই ব্যাপারে আমাদের আমিরে জামাত সুস্পষ্ট একটা ধারণা দিয়েছেন। বলছে যে আমরা বলি না যে জাতির সকল সমস্যার সমাধান করা এই সরকারের দায়িত্ব, এটা আমরা বলি না, এই ম্যান্ডেট তাদের নাই। কিন্তু একটা সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য যতটুকু সংস্কার করা প্রয়োজন, আপনার ভোটটা যেন আপনি দিতে পারেন, আগের মতো যেন এটা শুরু না হয় যে আপনি ভোট দিতে গেছেন বলে যে মুড়ি খাই চলে যায়। এখন ভোট দিলে আপনার ভোট আপনি দিতে পারবেন না। কেমনে দিতে পারবেন? অনেক জায়গায় আপনার ভোট কে দিবে? হ্যাঁ, এখন তো আওয়ামী লীগ নাই। এখন সেটাই তো কথা। আমার ভোটটা আপনি একটা বিষয় আমরা বলি, আমার একটা আওয়ামী লীগের মতো নিশ্চিন্ত জিত চাই না, অবশ্যই না। আমরা কোনোদিন নিশ্চিন্ত, আমরা এখনো এটা বলি না যে আমরা জয় ক্ষমতায় যাব, আমরা সরকার গঠন করব, সবকিছু করব, আমরা এটা বলি না। আমরা বলছি জনগণ ভোটাধিকার আছে। জামাত ইসলাম শুরু থেকে এই কথাটাই বলে আসছে। আপনি বলেন যে এখন আজকে একটা নতুন নির্বাচন কমিশন গঠিত হলো, আসলো, আপনি কি তাকে দিয়ে একটা উপজেলার একটা উপনির্বাচন করেছেন?
একটা ইউনিয়ন নির্বাচন করেছেন, তারা কি একটা ইউনিয়ন নির্বাচন করে এই ম্যান্ডেট পেয়েছে যে তারা নির্বাচনটা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে? আজকে আপনি বলতেছেন, আমি বলতেছি যে সরকার, মানে আপনি স্থানীয় সরকার আগে চান, আপনি ট্রায়াল এরর চান। আমি স্থানীয় সরকার বলি নাই, আমি বলছি ওই যে তো উপজেলা ইউনিয়ন পরিষদগুলো স্থানীয় সরকার, আমি বলছি যে কোনো এক তাদের একটু ট্রায়াল তো করা দরকার। মানে একটা ট্রায়াল করবে, সেখানে ফেল করবে, ফেল করলে আবার ট্রায়াল করবে। না সেটা না, আপনি সেখান থেকে সংশোধন করতে পারবেন, আপনার ফাংশন করতেছে কিনা, আপনার এই সিস্টেমটা, মেকানিজমটা, প্রশাসনিক আমি বিনয়ের সাথে আরেকটা প্রশ্ন, একটু আমি বিরতিতে যাব ভাই। তার মানে কি এই তাহসিন রিয়াজরা বা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে, সেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত কি কোনো না কোনো ভাবে -2 আসলে, মানে আওয়ামী লীগ তো বাদ হয়ে গেছে, এখন বিএনপি কে বাদ দেওয়া, তাহলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে আপনারা কি বুঝেন? আপনাদের ভাষায় নতুন রাজনৈতিক বন্দোবস্ত কি, সেটা শুনি। তার আগে দর্শক আবার বিরতি দিচ্ছি। দর্শক বিরতির পর স্বাগত আরেকবার। আমরা একটু ভাই আপনার কাছে যে প্রশ্নটা ছিল মাহফুজ ভাই, আপনি জামাতের রাজনীতি করেন, এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত যেটার কথা তাহসিন রিয়াজরা বলে, সেটা কি আসলে এরকম যে সেখানে বিএনপি বা আওয়ামী লীগের মতো প্রধান যে দল যারা দীর্ঘদিন ক্ষমতায় ছিল, সেই দলগুলোকে একটু দুর্বল করা, অথবা তাদের সংস্কার, অথবা যেটাকে -2 বলা হতো 2007-8-এর সময়? এখন সেটা তো আসলে তাহসিনরা তারা আপনাদের চিন্তা ভাবনা কি? কারণ ছাত্র সংসদ নিয়ে, নির্বাচন নিয়ে আপনাদের চিন্তা ভাবনা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চিন্তা ভাবনাকে আমরা সমান্তরাল চলতে দেখছি, সেই কারণে জিজ্ঞাসা। না, এখন চলতে চলতে পথ এক হয়ে গেলে তো আপনার সাথে আমার মিলে যেতে পারে, এই জন্য আপনি তার সাথে আমার, বা আমি তার দল করে না, সে আমার দল করে না। এখন আসলে নতুন রাজনীতি বলতে আমি যেটা মিন করি, বা আমরা যেটা মিন করি, সেটা হচ্ছে যে আমরা এমন একটা, যে বাংলাদেশের জন্য এই 2000 ছাত্র জীবন দিয়েছে, আমার তো 30 থেকে 40 হাজার ছাত্র জনতা কি হয়েছে, আহত হয়ে এখনো পঙ্গুত্ব বরণ করে আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, হাসপাতালগুলোতে তারা চিকিৎসাধীন আছে। সেরকম একটা বাংলাদেশে আমরা এরকম রাজনীতি আর চাই না, ছাত্র জনতা এরকম রাজনীতি চায় না যে আমি আমার ভোট দিতে পারবো না, আমার ভোটাধিকার থাকবে না, আমার 5 বছর পর পর আবার ভোটের জন্য সংগ্রাম করতে হবে, আমার 5 বছর পরে যিনি ক্ষমতায় আসবেন তিনি বলবেন যে না ঠিক আছে, যে চলতেছে তো, মানে তখন আবার আমরা রাস্তায় নামবো, আবার জীবন দিব, সেটা যেন না হয়। আমরা মনে করি নতুন রাজনীতির বন্দোবস্ত মানে এটা হবে যে আমার মধ্যে অবশ্যই কম্পিটিশন থাকবে, আমার মধ্যে অবশ্যই প্রতিযোগিতা থাকবে, কিন্তু প্রতিযোগিতা আমাকে চাপাতি, আমাকে যে হিংস্র রাজনীতি, গুলি, বন্দুক, ক্যাম্পাস, অস্ত্রের রাজনীতিতে ক্যাম্পাস জঞ্জনানি আমরা শুনতে পাবো না। বা সেখানে প্রতিযোগিতা থাকবে, গবেষণা থাকবে, সেখানে পড়াশোনা থাকবে। আজকে 21 শতাব্দীর এই সময়ে এসে আমরা কেন বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আজকে এখনো কেন সেই আমাদের সিঙ্গারা, চমচা বা এগুলো কেন আমাদের ব্র্যান্ডিং এর ইস্যু হবে? আমি কেন গবেষণাতে আমার বাংলাদেশ কেন আমার বিশ্বের র্যাঙ্কিংয়ে কেন আমার ঢাকা বিশ্ববিদ্যালয় স্থান বা 100-র মধ্যে আসতে পারবে না, 500-র মধ্যে আসতে পারবে না? সেটা নিয়ে কেন আমাদের রাজনীতি হচ্ছে না? আমরা চাই সেটাকে রাজনীতি, এবং সেটা যদি আমার কথার সাথে যদি আর যাদের কথা মিলবে, সেটা হচ্ছে নতুন রাজনীতির বন্দোবস্ত। আমি মনে করি নতুন এই বাংলাদেশে আমরা যারা রাজনীতিবিদ আছি, যারা যে দলগুলো আছি, সবাইকে এখন আগের চিন্তা চেতনাকে বাদ দিয়ে, সেটা যদি আমার বিপক্ষ যায়, আমার দলের বিপক্ষ যায়, তো আমাদেরকে এই ছাত্র জনতার রক্তকে সম্মান জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে নতুন রাজনীতি শুরু করতে হবে, যাতে করে আমাকে আগের মতো আবার ফেসিবাদ এবং স্বৈরাচার যেন আবার চেপে না বসে, আবার যেন কেউ যেন আমার অধিকার কেড়ে নিতে না পারে। ইজাজ ভাই, অ্যাডভোকেট মাহফুজ যেটা বলছিলেন যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানে নিজের দলের বিরুদ্ধে গেলেও চিন্তা চেতনায় পরিবর্তন এনে এক ধরনের শুদ্ধিকরণ, সেই কাজটা কি বিএনপিও করছে, নাকি বিএনপি শুধু নির্বাচন নিয়ে আসলে মাথাটা ঘামাচ্ছে? নতুন রাজনীতি চাই, আমি এটাতে বিশ্বাস করি না ব্যক্তিগতভাবে। রাজনীতি যেই ধারায় আছে, মানে 2008-এর আগে যে ধারায় ছিল, আমরা রাজনীতিবিদরা খুব সফল ছিলাম এবং সফলতার দিকে এগিয়ে যাচ্ছিলাম। আপনি 1 থেকে 100 যেতে পারবেন না, 1, 2, 3, 4 করে যেতে হবে। আমার দেশের বয়স মাত্র 55 বছর। উনি আন্দোলনের কথা বললেন, কেয়ারটেকার গভর্নমেন্ট আসছে, এটার ইতিহাসটা একটু পরে বলবো, আসছিল, হচ্ছিল। এই 2008-এর যে ইলেকশনটা হলো এবং যেইটাতে আমার সার্বভৌমত্ব খর্ব করে যেই মইনিউরা ইলেকশন করে আওয়ামী লীগকে আনলো এবং ফ্যাসিবাদী শুরু করলো, এটার জন্য তো আপনারা রাজনীতিকে দোষ দিতে পারবেন না। এটার জন্য তো আপনারা যারা প্রপার রাজনীতি করে সেই রাজনীতিবিদদেরকে দোষ দিতে পারবেন না। এটার জন্য তো দোষ দিতে হবে যারা রাজনীতির অপচয় করেছে, অপব্যয় করেছে, রাজনীতিতে অপব্যাখ্যা দিয়েছে, তাদেরকে দোষ দিবেন। এটার জন্য কি আপনি রাজনীতিবিদদেরকে দোষ দিবেন না আপনি রাজনীতিকে দোষ দিবেন? সেটা সম্ভব না। আর ভাই যেটা বলছেন যে কেন জামাতের সব কিছু জামাতের দিকে, ভাইদের ত্যাগ তিতিক্ষা আমি মানি,
সত্যি ওনাদের উপর দিয়ে অনেক ইয়ে হয়েছে, যেরকম শাপলা চত্বরে যেটা হয়েছে, সব মাদ্রাসার ছাত্র, কিন্তু মাদ্রাসার ছাত্র বলে তো সব জামাতে ইসলাম না। মাদ্রাসার ছাত্র কি বা হেফাজত কি সব জামাতে ইসলাম? কোরআনে হাফেজ হইলেই কি সবাই জামাতে ইসলাম হয়ে গেল? আর জামাতে ইসলাম করে দেখে কি সব মুসলমান হয়ে গেল বা সব ইসলাম ধর্ম হয়ে গেল? জামাতে ইসলাম ডাজ রিপ্রেজেন্ট ইসলাম? ইজ জামাতে ইসলাম ইসলাম? নো, ইটস এ পার্টি। জামাতে ইসলাম করলেই যে ইসলাম, এটাই ইসলাম, তা তো না। এখন আমি যেটা বলতে চাচ্ছি যে শেষ কথা যেটা, সেটা হচ্ছে যেটার জন্য ওনার আমি একটু দ্বিমত পোষণ করি, এই যে ওনারা যে আন্দোলন করলেন, 5ই আগস্টে ফ্যাসিস্টের পতন ঘটলো, এরপরে আওয়ামী লীগের ভিতর থেকে যেভাবে জামাত বের হওয়া শুরু হইলো, তাইলে যে এই কোটা আন্দোলনে হেলমেট পার্টি পিটাইলো, আওয়ামী লীগ ছাত্রলীগেরা পিটাইলো, তারপরে এই যে নিরাপদ সড়ক আন্দোলনে যে আওয়ামী লীগরা পিটাইলো, ওইখানে কি জামাতের ভাইয়েরা কি আওয়ামী লীগের হয়ে তাদেরকে পিটাইছিল? এই জিনিসটা একটু ক্লিয়ার করে দিতে হবে আমাদেরকে। নাহলে ওনারা যেইভাবে জামাতের ভিতর আওয়ামী লীগের ভিতর থেকে বের হয়েছে, বের হয়ে বলতেছে যে আমরা ইন্টারনালি স্যাবোটেজ করে আসছি, এটা ভাই মানতে আমি নারাজ। হয় ছাত্র দলের কেউ করে নাই, বিএনপির কেউ করে নাই, খালি একমাত্র জামাতই এই দাবিটা করতে পারে এবং জামাতই এইভাবে বের হয়ে আসছে। সো এই জায়গাটাতেই আমার আপত্তি যে ওনারা মূলত ছাত্র শিবির জামাত, ছাত্র শিবির যদি ধরেন লেজুর ভিত্তিক দল, তো জামাতেরই তো অঙ্গ সংগঠন যেটাই হোক, কিন্তু আমার ছাত্র দল, আমার যুব দল, আমার বিএনপির কেউ বলতে পারবে না, আমার বিএনপির কেউ বলবে না যে আমি আওয়ামী লীগের ভিতর থেকে আমি আওয়ামী লীগকে স্যাবোটেজ করেছি। জামাতের নেতারা কিন্তু বের হয়ে বসতেছে, আমি অমুক নেতা জামাতের, আমি শিবিরের অমুক নেতা। তো এরাই কি তাহলে হেলমেট পরে তাহলে আবার আওয়ামী লীগের দোষ কই, নাকি আওয়ামী লীগ জামাত এক? ওই জায়গাটায় আমার বিশাল বড় সন্দেহ আছে এবং জানতে চাই। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আপনার নির্বাচনের হিসাব যেটা হচ্ছে যে নির্বাচনটা যদি আপনি না দেন, আপনি তো দেশটাকে পলিটিক্যাল ধারায়, ডেমোক্রেটিক ধারায় আপনি আনতে পারবেন না, ফেরাতে পারবেন না। নির্বাচনটা আপনাকে দিতেই হবে। এখন উনি যেটা বললেন ট্রায়াল অ্যান্ড এরর বেসিস, তাহলে ভাই দরকার কি আপনি একটা রেফারেন্ডাম দেন না যে জনগণ কি চায়, ট্রায়াল অ্যান্ড এরর বেসিস উপনির্বাচন চায় না ন্যাশনাল ইলেকশন চায়, স্থানীয় নির্বাচন, হ্যাঁ তো করেন। কিন্তু আমরা মনে করি 91 থেকে নিয়ে শুরু করে এখন পর্যন্ত যতগুলি ইন্টারিম গভর্নমেন্ট বলেন, কেয়ারটেকার গভর্নমেন্ট বলেন, বা পলিটিক্যাল পার্টিরা যখন একমত হতে না পারে একটা থার্ড পার্টির হাতে দিয়েছে, এভরিওয়ান হ্যাজ গন ফর an election and that was successful to certain extent. আমার হাতে একদমই সময় নেই। রিয়াজ, আপনার কাছে ছোট্ট একটা প্রশ্ন। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন যে আওয়ামী লীগ সরকার যে গণহত্যা চালিয়েছে সেজন্য শুধু নিষিদ্ধ না, দলটিকে নিশ্চিহ্ন করতে হবে। প্রশ্ন হচ্ছে একটি দলকে কিভাবে নিশ্চিহ্ন করা যায় বা নিশ্চিহ্ন করার উপায় কি? বিচারের কথা নিশ্চিতভাবে বলা যায়, বিচারের সর্বোচ্চ শাস্তি সেটা হতেই পারে, কিন্তু এই নিশ্চিহ্ন করার দায়িত্বশীল পদে থেকে যে কথা, সেটি আসলে কি মিন করে বা কি বার্তা দেয়? না, নিশ্চিহ্ন করা আসলে আমরা যদি লিটারাল মিনিংয়ে দেখি ব্যাপারটা এরকম না। নিশ্চিহ্ন করা বলতে যেটা বোঝাইছে, দেখেন এটা একটা মানে টক্সিক একটা ব্যাপার, কিন্তু আপনি একটু খেয়াল করেন, এত বড় গণহত্যা হয়েছে, এটা তো একদম ক্লিয়ার টু অল, নট অনলি বাংলাদেশ, রাদার দেন আপনি ইউএন যে রিপোর্টটা প্রকাশ করছে, দ্যাট মিনস ইন্টারন্যাশনাল কমিউনিটি এটাকে কিন্তু অ্যাকসেপ্ট করে নিছে যে বাংলাদেশে একটা গণহত্যা হয়েছে। এখন দেখেন খেয়াল করে, এত বড় গণহত্যা হয়েছে কিন্তু তাদের মধ্যে রিকনসিলিয়েশন অথবা অনুতপ্ত হওয়ার কি কোনো প্রবণতা আপনি দেখছেন? তার মানে কি? তার মানে আপনি একটা ক্রিমিনাল যখন তার মধ্যে ন্যূনতম এই ভাবধারাটা তৈরি না হয় যে সে ক্রিমিনাল অ্যাক্ট করেছে কিছুদিন আগে, আপনি তার ব্যাপারে আপনি কি সিদ্ধান্ত নেবেন? আপনাকে যদি বলা হয় আপনি কি সিদ্ধান্ত নেবেন? এখন ফ্যাক্ট কি? ফ্যাক্ট নিশ্চিহ্ন করা মানে কি তারা যেই পদ্ধতিতে বিরোধী দল মত দমন করেছে এটা না, সেটা অবভিয়াসলি বিচারিক প্রক্রিয়াতে হতে হবে। অবভিয়াসলি যে কোনো ধরনের মব, অবভিয়াসলি যে কোনো ধরনের আনজাস্টিফাইড থিংকে এটাকে কেউই সমর্থন করে না। আসিফ যদি এটাকে সমর্থন করে, আমি আসিফের বিরোধিতা করব। আমরা তো এই রাজনীতিটা বাংলাদেশে করতে আসছি, আমরা কিন্তু ওই টিপিক্যাল রাজনীতি করতে আসছি। আমি তো জাস্ট একটু যুক্ত করি, একদম 30 সেকেন্ড আমি বলবো। আমি জাস্ট যে অ্যাক্টিং চেয়ারম্যান বিএনপির আছেন, আমি জানি তিনি বাংলাদেশকে ভালোবাসেন, তাদের একটা বড় কন্ট্রিবিউশন বাংলাদেশে আছে, আমি তার কাছে এই বিচারটা দিতে চাই। উনি বাংলাদেশের মানুষকে রিড করতে জানেন, আমরা এটা বিশ্বাস করি। উনি বাংলাদেশের মানুষের সাইকোলজিটা বুঝেন, এটা আমি বিশ্বাস করি। উনি যদি এখনই এই ছাত্র দলের বা অন্যান্য যেই বিভিন্ন ধরনের ঘটনাগুলো হচ্ছে, এগুলোকে উনি যদি এখনই না থামান, এটা বিএনপির জন্য বড় রকম ক্ষতি পারে। আমি রিকোয়েস্ট করতে চাই হাম্বলি যে উনি যে রিডিংটা ওনার কাছে আছে, উনি চাইলেই এটা উনি কন্ট্রোলে নিয়ে আসতে পারেন। অনেক ধন্যবাদ রিয়াজ, অনেক ধন্যবাদ ব্যারিস্টার ইজাজ কবির, ধন্যবাদ মাহফুজুল হক। আপনাদেরকে দর্শক, এই ছিল আজকের আলোচনা। ভালো থাকবেন সবাই, নিরাপদে থাকবেন।